আজকে আমরা কথা বলবো বাংলা ভাষার শব্দের উৎস নিয়ে। বাংলা ভাষার শব্দের উৎস বলতে যে সকল শব্দ বাংলা ভাষায় এসেছে, আমরা বিদেশি শব্দ ব্যবহার করি বাংলা ভাষায়, সে সকল শব্দ। তার মধ্যে তৎসম শব্দ, তদ্ভব শব্দ, কিছু দেশি বিদেশি শব্দ আছে। এই সবগুলো শব্দের উৎস সম্পর্কে আমরা আজকে জানবো, যেগুলো থেকে পরীক্ষায় প্রায় বিভিন্নভাবে নাম্বার বিভিন্নভাবে কমন আসতে দেখা যায়। তো এই প্রশ্নগুলো কোথা থেকে শিখলে, আমরা কোনগুলো শিখলে আমাদের কমন পড়বে। কারণ তোমরা যদি যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য, হোক ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট কিংবা এসএসসি কিংবা এসএসসি কিংবা চাকরির পরীক্ষা, যে কোনো পরীক্ষার জন্য আমরা যদি যে কোনো একটা বই খুলি, এখানে আমরা দেখবো হাজার হাজার ওয়ার্ডস আমাদের মুখস্থ রাখতে হয়। তো এতগুলো ওয়ার্ড মুখস্থ রাখাটাও একটা বিষয় এবং মনে থাকার একটা বিষয়। তো আমরা অনেক সময় মনে রাখতে চাইলেও এগুলো মনে থাকে না, কনফিউশন সৃষ্টি হয়। আজকে আমরা চেষ্টা করবো যেগুলো পরীক্ষায় বিগত বছরগুলোতে আসছে এবং ভবিষ্যতে আসতে পারে, সেগুলো এক জায়গায় করে সেগুলো শেখার জন্য একটু দেখবো। তাহলে এখানে কি কি আছে আমরা একবার স্লাইডে তৎসম শব্দ আছে, তদ্ভব শব্দ, দেশি বিদেশি শব্দ, এরপর হচ্ছে আরবি শব্দ, তারপর হচ্ছে ফার্সি শব্দ, পর্তুগিজ, ফরাসি, ওলন্দাজ, পাঞ্জাবি, গুজরাটি, তারপর হচ্ছে তুর্কি শব্দ, চীনা শব্দ, মায়ানমার বা বার্মিজ শব্দ, এরপর হচ্ছে জাপানি শব্দ, এবং এরপরে কিছু মিশ্র ভাষার শব্দ এবং হচ্ছে কিছু পারিভাষিক শব্দ আমরা জানার চেষ্টা করবো। তো ওভারঅল আমরা এই শব্দগুলো শিখলে আমাদের এখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ মার্কস আসবে বলে আমরা বিশ্বাস করি, এবং এগুলো অনেক কৌশলে শেখার চেষ্টা করবো, একদম সহজ কৌশলে, যাতে যে কারো একবার পড়লেই জাস্ট মনে থাকে। কি বললাম, জাস্ট একবার একবার পড়লে যাতে কারো মনে থাকে, সেটা আমরা শেখার চেষ্টা করবো, সেভাবে শেখার চেষ্টা করবো। তো আমি যেভাবে শিখছি আজকে দেখাবো, সেভাবে শেখার জন্য যদি তোমরা ভিডিওটা বারবার দেখো, দুই একবার দেখলে তোমাদের আশা করি এই বিষয়টা একদম মাথায় গেঁথে যাবে, এবং পরীক্ষা এখান থেকে আসলে একটা সিঙ্গেল নাম্বারও তোমরা ভুল করতে পারবে না, গ্যারান্টি দিলাম। আচ্ছা, তাহলে আমরা প্রথমে আলোচনা করবো তৎসম শব্দ নিয়ে। তৎসম শব্দ তুমি কিভাবে মনে রাখবে, একবার দেখো। তৎসম শব্দ আমরা জানি যেগুলো হচ্ছে সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে, সেগুলো বলা হয় তৎসম শব্দ। তৎসম শব্দ আমি মনে রাখবো স্বাভাবিকভাবে যেগুলো হচ্ছে সনাতন ধর্মের যে গীতা কিংবা রামায়ণ কিংবা ধর্মীয় গ্রন্থ যেগুলো আছে, এগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের শব্দ বেশি ব্যবহার হয়। এবং বাংলা ভাষায় এই সংস্কৃত ভাষা থেকে কিছু শব্দ হুবহু চলে আসছে। তার মধ্যে সেগুলোর মধ্যে হচ্ছে চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য। এই শব্দগুলো হচ্ছে তৎসম ভাষা থেকে, তৎসম শব্দ থেকে আসছে আমাদের বাংলা ভাষায়। ঠিক আছে, তাহলে এই শব্দগুলো তৎসম শব্দ, এবং এগুলো আমার বাংলা ভাষায় আসছে বিধায় এগুলোকে বলা হয় তৎসম ভাষার শব্দ, বাংলা ভাষার উৎস। তাহলে কয়টি শব্দ? চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য। তাহলে আর একটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে তৎসম শব্দ চেনার একটা উপায় আছে, যেখানে বেশ কয়েকটা অক্ষর আমরা দেখে বুঝতে পারবো যে এগুলো তৎসম শব্দ। যেমন হচ্ছে মূর্ধন্য থাকে, তারপর হচ্ছে দীর্ঘকার থাকে, রফলা থাকে, রেফ থাকে, ক্ষীয় থাকে, মূর্ধন্য থাকে। ঠিক আছে, এই বিষয় বেশ কয়েকটা বিষয় থাকলে আমরা বুঝতে পারবো তৎসম শব্দ। ঠিক আছে, তো এখানে আমরা বেশ কয়েকটি বিষয় দেখতে পাচ্ছি, দীর্ঘকার, ক্ষীয়, তারপর হচ্ছে রেফ আছে, তরফলাক্ষ আছে, তারপর হচ্ছে মূর্ধন্য আছে, জফলা আছে। হ্যাঁ, এই কয়েকটা বিষয় দেখে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে রফল আছে। সবগুলো মিলে আমরা বুঝতে পারবো হচ্ছে কি তৎসম শব্দ। ঠিক আছে, তারপরে এই শব্দগুলো আমরা কয়েকবার পড়লে আমরা মনে থাকবে বলে বিশ্বাস। ঠিক আছে, এবারে তদ্ভব শব্দ। তদ্ভব শব্দ কোনগুলো? যে শব্দগুলো প্রাকৃত ভাষার মধ্য দিয়ে বাংলা ভাষায় এসেছে, সেগুলো বলা হয় তদ্ভব শব্দ। তো বাংলা ভাষায় এসেছে কিসের মাধ্যমে? প্রাকৃত ভাষার মধ্য দিয়ে বাংলা ভাষায় এসেছে। হস্ত থেকে হুত, হুত থেকে হাত। তাহলে হস্ত হচ্ছে সংস্কৃত শব্দ বা তৎসম শব্দ, হুত হচ্ছে, হুত এখানে নাই, হুত হচ্ছে প্রাকৃত ভাষার শব্দ, এবং এরপর হচ্ছে হাত, যেটা বাংলা ভাষায় এসেছে। তাহলে হস্ত থেকে হুত, হুত হয়ে হাত। ঠিক আছে, প্রকৃত ভাষার সংস্কৃত ভাষা থেকে বা তৎসম ভাষা থেকে আহ প্রাকৃতিক ভাষার মধ্য দিয়ে বাংলা ভাষা এসেছে। এরপর চর্মকার, চম্বার, চামার। চর্মকার হচ্ছে সংস্কৃত ভাষার শব্দ, চম্বার হচ্ছে প্রাকৃতিক ভাষার শব্দ, আর চামার হচ্ছে বাংলা ভাষার শব্দ। ঠিক আছে, তাহলে সংস্কৃত ভাষা থেকে প্রাকৃতিক ভাষার মধ্য দিয়ে বাংলা ভাষা এসেছে বিদায় এগুলো বলা হয় তৎসম শব্দ। এরপর আমরা দেখবো দেশি বিদেশি শব্দ। দেশি শব্দ, তার মধ্যে প্রথমত দেশি শব্দ হচ্ছে কোনগুলো? একদম গ্রামীণ জীবনের যে সাথে সম্পর্কিত সেই শব্দগুলো। তো আমরা যারা গ্রামে থাকি তারা জানি হচ্ছে গ্রামের বেশ কয়েকটা শব্দ আমাদের কাছে খুবই ফ্যামিলিয়ার। সেটা হচ্ছে একটা কুলা, কুলা, এগুলো হচ্ছে গ্রামে বেশি ব্যবহার করা হয়। চুলা, কুড়ি, কুড়ি টাকা বলে। গঞ্জ, গঞ্জ মানে বাজার বলে। চোঙা, টোপর, ডাব, ডাগর, ঢেকি, এই শব্দগুলো হচ্ছে গ্রামীণ গ্রামীণ শব্দ, গেয় গেয় শব্দ, তাই এগুলো বলা হয় দেশি শব্দ। ঠিক আছে, এখন আমরা যাবো বিদেশি ভাষার শব্দ। আমরা এতক্ষণ পড়ছিলাম তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ। এখন আমরা যাবো বিদেশি শব্দ। বিদেশি শব্দের মধ্যে আরবি শব্দ আছে,
তারপর ফার্সি শব্দ আছে, পর্তুগিজ, ফরাসি, ওলন্দাজ, পাঞ্জাবি, গুজরাটি, বেশ কিছু শব্দ আছে। আমরা ধাপে ধাপে শেখার চেষ্টা করবো। প্রথমে আসবো আমরা আরবি ভাষার শব্দ। পরীক্ষায় আরবি ভাষার শব্দ থেকে বেশ কিছু নাম্বার কমন আসতে দেখা যায়। আচ্ছা, আরবি ভাষার শব্দ চেনার একটা উপায় আছে। যারা আরবি ভাষা জানে তারা অবশ্যই তারা এখানে একটু রেসপন্স করতে পারবা কমেন্টে, যে জবর, জের, পেশা। আচ্ছা, তো জবর, জের, পেশা এগুলো হচ্ছে আকার, ইকার, রস্যকার। আরবি ভাষায় এগুলোকে বলা হয় আকার, ইকার, রস্যকার। অর্থাৎ আরবি ভাষায় কিন্তু আকার, ইকার, রস্যকারের ব্যবহার কিন্তু নেই। ওদের এখানে আকার, ইকার, রস্যকারের বদল ওদের এখানে জবর, জের, পেশ ব্যবহার করা হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে আরবি ভাষার আকার, ইকার, রস্যকার। ঠিক আছে, তাহলে আরবি ভাষায় আকার, ইকার, রস্যকার থাকে, কিন্তু ওকার থাকে না। আমি আবার বলতেছি, এই পয়েন্টটা তোমরা যদি ধরতে পারো তাহলে আরবি ভাষার শব্দ তোমরা ইজিলি মুখস্থ ছাড়া ধরতে পারবা। জবর, জের, পেশ বা পেশা, এই তিনটা আকার, ইকার, রস্যকার, এই তিনটি সবসময় আরবি ভাষার শব্দে থাকে। মানে আকার, ইকার, রস্যকার, আকার, ইকার, রস্যকার, সরি আকার, ইকার, রস্যকার, আকার, ইকার, রস্যকার এগুলো থাকে, কিন্তু হচ্ছে ওকার থাকে না। তাহলে ওকার কিন্তু আরবি ভাষার শব্দে থাকে না। তুমি যদি একটু খেয়াল করে দেখবা, আল্লাহ, ইসলাম, ইমান, কুরবানি, কোরআন, কিয়ামত, গোসল, এটা গোসল হিসাবে হয়। মানে আমরা যদিও বলি বাংলায় বলি গোসল, এটা আরবি ভাষায় কিন্তু গোসল। ঠিক আছে, গোসল এটা আরবি ভাষার শব্দ হচ্ছে গোসল হয়। জান্নাত, জাহান্নাম, জাকাত, হজ, এটা হজ না আসলে হজ, এটা হচ্ছে হাজ, মানে আরবি ভাষায় এটা হাজ উচ্চারণ হয়। আদালত, আলেম, ইনসান, ঈদ, পেলেন, এই সবগুলো হচ্ছে আরবি ভাষার শব্দ। এখন তুমি মনে রাখবে কিভাবে? দেখো, এখানে হচ্ছে রস্যকার আছে, দীর্ঘিকার আছে, রস্যিকার আছে, তারপর হচ্ছে কি আছে, আকার আছে, সবগুলো কিন্তু আরবি ভাষার শব্দ। আমি একটাকে বললাম আকার, ইকার, রস্যকার, এগুলো দেখলে তুমি আরবি ভাষার শব্দ। তাহলে আরবি ভাষার শব্দ এই যে আকার আছে, তারপর ইকার আছে, রস্যকার আছে, এগুলো রস্যিকার আছে, এগুলো দেখে আমরা বুঝতে পারতেছি এগুলো আরবি ভাষার শব্দ। এখন তুমি বলতে পারো যে আচ্ছা, কৌশলে তো আপনি বললেন যে ওকার থাকবে না, আরবি ভাষার শব্দ কি থাকবে না, ওকার থাকবে না। গোসলে তো আছে ওকার, আসলে ভাই গোসল উচ্চারণ হয় না আরবি ভাষায়। গোসলকে গোসল মানে উচ্চারিত হয়, গোসল। ঠিক আছে, গোসল উচ্চারণ আমরা বাংলায় এটা গোসল বলি। তো যেহেতু গোসল উচ্চারণ হয়, এখানে কিন্তু ওকারের উচ্চারণ নাই। আরবি ভাষার শব্দ ওকারের উচ্চারণ নাই, রস্যকারের উচ্চারণ আছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে হাজ, হজ না হাজ, এটা আকারের উচ্চারণ হয়। তো আমরা বুঝতে পারলাম এখানে সবগুলো শব্দে আকার, ইকার, রস্যকার কিন্তু আছে, অর্থাৎ জবর, জের, পেশের শব্দের এগুলো আছে, কিন্তু ওকার নাই। ক্লিয়ার? আচ্ছা, যদি বুঝতে পারো ওকে, আর যদি না বুঝতে পারো কমেন্টে জানাও, আমি বুঝা দিচ্ছি। এরপরে আদালত, আদালত সম্পর্কিত শব্দগুলো আরবি। আচ্ছা, আরো কিছু আরবি ভাষার শব্দ আছে যেগুলো হচ্ছে মানে হচ্ছে তুমি চিনবা, চেনার উপায় হচ্ছে আরবি ভাষার শব্দগুলো চেনার উপায় হচ্ছে যেমন আদালত সম্পর্কিত শব্দ। কিছু শব্দ আছে আর আদালত সম্পর্কিত শব্দ, যেমন আদালত, আদালত সম্পর্কিত শব্দ উকিল, ওজোর, ওজোর কিন্তু আদালতে থাকে। এসলাস, এটা হচ্ছে আদালতের সাথে রিলেটেড। খারিজ মানে মুক্তি দেওয়া, মুক্তার, মহকুমা, মুনসেফ, রায়, এই সবগুলো কিন্তু আদালতের সাথে রিলেটেড শব্দ, মানে আইন বিষয়ক শব্দ। তো আদালতের সাথে রিলেটেড বা আইন বিষয়ক শব্দগুলোকে বলা হয় এক কথায় আরবি শব্দ। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা যাবো হচ্ছে ফার্সি ভাষার শব্দ। ফার্সি ভাষার শব্দ কি বলছেন? ফার্সি ভাষার শব্দ হচ্ছে বাংলা ভাষায় ব্যবহৃত ফার্সি শব্দগুলোকে ওকারের উচ্চারণ হয়। অনেকে আমরা বলে ফেলি কোনগুলো আরবি কোনগুলো ফার্সি। হ্যাঁ, ফার্সি হচ্ছে ইরানের শব্দ। তো ইরান হচ্ছে ইসলামিক কান্ট্রি, যেহেতু ইসলামিক কান্ট্রি ইরান থেকে যে শব্দগুলো আসছে সেগুলো ইসলাম ধর্মাবলম্বীর সাথে রিলেটেড হবে, অবশ্যই সেটা। আবার আরবি ভাষা তো অবশ্যই ইসলামের সাথে রিলেটেড হবে। আরবি এবং ইসলামী, যেটা আরবি হচ্ছে ইসলামের সাথে রিলেটেড, এবং ফার্সি হচ্ছে ইরান হচ্ছে ইসলামিক কান্ট্রি, ইসলামের সাথে রিলেটেড। তা আমরা অনেক সময় ফার্সি শব্দের সাথে আরবি শব্দ গোলাই ফেলি। তাহলে আমরা অনেক সময় ফার্সি শব্দের সাথে আরবি শব্দ গোলাই ফেলি, কোনগুলো আরবি কোনগুলো ফার্সি। তা বললাম আরবি ভাষার শব্দ কিন্তু ওকার উচ্চারণ হয় না, আকার, ইকার, রস্যকার হয়, আকার, ইকার, রস্যকার হয়। আর ফার্সি ভাষার শব্দ কিন্তু ওকারের উচ্চারণ হয়, যেমন খোদা ওকার আছে কিন্তু, গোনা ওকার আছে কিন্তু, দোজক ওকার আছে কিন্তু, রোজা ও আছে কিন্তু, ওকার আছে। ঠিক আছে, এরপরে আরো কিছু ব্যবসা বাণিজ্য রিলেটেড শব্দ আছে যেগুলো ফার্সি শব্দ, মানে ইরানের শব্দ। ফার্সি শব্দ মানে কি? ইরানের শব্দ। আমদানি, রফতানি, দোকান, রসদ, দফতর, কারখানা, সবগুলো কিন্তু ব্যবসা বাণিজ্যের সাথে রিলেটেড। আমরা বুঝে নিয়েছি এটা হচ্ছে ফার্সি শব্দ। ক্লিয়ার? ওকে।
পর্তুগিজ শব্দগুলো আমরা মনে রাখবো খুব ইজিলি, জাস্ট একবার দেখবে, আশা করি মনে থাকবে। তো এগুলো তুমি তোমার মতো করে কোনো একটা গল্প রিলেট করে নিতে পারো, আমি আমার মতো করে একটা গল্প তোমাদের বলবো, যেটার মাধ্যমে তুমি পর্তুগিজ শব্দগুলো মনে রাখতে পারবে, ঠিক আছে? তো প্রথমে পাদ্রী মানে কি আমরা কি জানি? পাদ্রী মানে হচ্ছে যে আহ বিবাহ পড়ায়, খ্রিস্টানদের বিবাহ পড়ায়, গির্জাতে থাকেন। তো আমরা মনে রাখবো পর্তুগিজ পাদ্রী, তিনি আহ গির্জার আলমারি থেকে চাবি নিয়ে তারপর হচ্ছে সে গুদাম খুললো, গুদাম খুলে সেখানে বালতিতে সে আলপিন, আনারস, পাউরুটি নিল, ঠিক আছে? এভাবে করে তুমি মনে রাখতে পারো। মানে সে কি করলো, পর্তুগিজ যে পাদ্রী আছে, যে বিবাহ করায়, সে কি করলো, গির্জার একটা আলমারি আছে, গির্জার একটা আলমারি আছে, আলমারি থেকে সে চাবি নিল, চাবি নিয়ে হচ্ছে গুদাম খুললো, গুদাম খুলে সে একটা বালতি নিল, বালতিতে আলপিন, পাউরুটি এবং আনারস ছিল, ঠিক আছে? এভাবে করে তুমি চাইলে মনে রাখতে পারো। এবার হচ্ছে ফরাসি শব্দগুলো কিভাবে মনে রাখবে? ফরাসি শব্দগুলো মনে রাখবে তুমি যে আহ ফরাসিরা, ফরাসি, এগুলো কিন্তু সবগুলো ফরাসি শব্দ। তো ফরাসিরা কার্তুস নিয়ে, কার্তুস মানে হচ্ছে হাতুড়ি বোঝাই। তো ফরাসিরা কার্তুস নিয়ে রেস্তোরাঁ ডিপোকুলে কুপন নিল। তাহলে কুপন মানে হচ্ছে যে টাকা, কয়েন। তাহলে দেখো ফরাসিরা কি করলো, কার্তুস দিয়ে রেস্তোরাঁর ডিপোকুলে সে কুপন নিল, ঠিক আছে? তো কুপন মানে হচ্ছে কয়েন হতে পারে, কুপন মানে হচ্ছে লাকি কুপন বলে আমরা, ওই যে লটারি হতে পারে, বিভিন্ন কিছু হতে পারে, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা দেখবো ওলন্দাজ শব্দ। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে পর্তুগিজ, ফরাসি, পাঞ্জাবি, এখানে এগুলো রেড কালারে আছে। ওলন্দাজ শব্দ কিভাবে মনে রাখবো? তুমি দেখবা ওলন্দাজ শব্দগুলো সবগুলো কার্ড খেলার সাথে সম্পর্কিত। কার্ড খেলা কি? ওই যে কার্ডের মধ্যে লেখা থাকে যে ইস্কাপন, টেক্কা, তুরু, ঠিক আছে? এগুলো হচ্ছে রুইতন, হরতন, এগুলো হচ্ছে সবগুলো কার্ড খেলার সাথে সম্পর্কিত। যারা কার্ড সম্পর্কে পরিচয়, কার্ড খেলো তোমরা অবসর সময়ে, তখন এই বিষয়গুলো হয়তো তোমরা খেয়াল করছো যে ওলন্দাজ শব্দগুলো হচ্ছে সবগুলাই ইস্কাপন, টেক্কা, তুরু, রুইতন, হরতন, এই সবগুলো হচ্ছে কার্ড খেলার সাথে সম্পর্কিত। এবার হচ্ছে গুজরাটি কি? গুজরাটি খদ্দর, হরতাল, ঠিক আছে? তাহলে গুজরাটিরা খদ্দর, হরতাল দেয়, এইভাবে করে মনে রাখতে পারো। গুজরাটিরা খদ্দর, হরতাল দেয় মানে কি? গুজরাটিরা সবসময় হরতাল দিয়ে রাখে, ঠিক আছে? যদিও বাংলাদেশের মতো হরতাল পৃথিবীর কোনো দেশ দেয় বলে মনে হয় না, তারপরও হরতাল মানে বুঝছো তো তোমরা, স্ট্রাইক, বিভিন্ন আন্দোলন সংগ্রাম, রাস্তা ব্লকেট করা, এগুলো আর কি, ঠিক আছে? এখন এবার পাঞ্জাবি, পাঞ্জাবি শব্দ কোনগুলো আমরা মনে রাখবো কিভাবে? দেখো পাঞ্জাবি, আচ্ছা, শিখদের, হ্যাঁ, আমরা এটা মনে রাখবো। পাঞ্জাবি শব্দ কোনগুলো? চাহিদা, শিখ। তো আমরা এটা মনে রাখবো শিখদের, শিখ হচ্ছে ভারতে এবং পাকিস্তানে এবং কাশ্মীরে কিছু মানুষ বসবাস করে, যারা উভয় হিন্দু এবং মুসলিম হয়ে থাকে। তো শিখরা হচ্ছে পাঞ্জাবি চাহিদা বিষয়ে বেশিরভাগ পাঞ্জাবি পরে। তারপর মনে রাখবো কিভাবে? শিখদের পাঞ্জাবির চাহিদা বেশি, এভাবে করে আমরা মনে রাখতে পারি। তাহলে আমরা এখান থেকে বললাম পর্তুগিজ শব্দ, ফরাসি শব্দ, ওলন্দাজ শব্দ, গুজরাটি শব্দ, পাঞ্জাবি শব্দ। এখন আমরা দেখবো তুর্কি শব্দ কিভাবে মনে রাখবো। তুর্কি শব্দ মনে রাখা একদম সহজ। আমরা মনে রাখবো তুর্কি চাকর, চাকু দিয়ে দারোগাকে মেরে তোপের মুখে পড়লো, এভাবে করে মনে রাখতে পারি আমরা। তুর্কি চাকর, তুর্কি একজন চাকর, সে কি করলো, চাকু দিয়ে দারোগাকে মেরে তোপের মুখে পড়লো। মানে দারোগা মানে পুলিশের দারোগা, দারোগাকে চাকু দিয়ে মেরে সে জনগণের তোপের মুখে পড়লো, ঠিক আছে? জনগণকে বেঁধে ফেললো, জনগণকে পিটা দিল, এরকম আর কি। এবার চীনা শব্দ, চীনা শব্দ আমরা কিভাবে মনে রাখবো? চীনারা চিনি দিয়ে, চিনি এবং হচ্ছে লুচি মিক্স করে চা দিয়ে খাই, ঠিক আছে? আমরা এবার মনে রাখবো যে চীনারা চিনি এবং হচ্ছে লুচি, তাহলে কি বললাম, চীনারা চিনি আর লুচি দিয়ে চা খাই, ঠিক আছে? এটা এবার মনে রাখতে পারো। মিয়ানমার বা বার্মিজ, এগুলো শব্দ হচ্ছে লুঙ্গি ফুঙ্গি। মিয়ানমাররা বেশিরভাগ লুঙ্গি ফুঙ্গি পরে, ঠিক আছে? লুঙ্গি পরে ওরা মানে হচ্ছে ঘুরে বেড়ায়। তো লুঙ্গি ফুঙ্গি, তুমি জাস্ট লুঙ্গি ফুঙ্গি মিল আছে অনেকটা। মিয়ানমার বা বার্মিজ শব্দ হচ্ছে লুঙ্গি ফুঙ্গি। এরপর হচ্ছে জাপানি শব্দ। জাপানি শব্দ কিভাবে মনে রাখবা? জাপানি শব্দ মনে রাখার টেকনিক হচ্ছে রিক্সা, হারিকিরি, ঠিক আছে? তো এটা তুমি মনে রাখার জন্য আমি বলবো, সেটা হচ্ছে জাপানিরা রিক্সা, জাপানি কিন্তু রিক্সার ইয়েটা খুবই কম, ওদের এখন রিক্সা বলতে খুবই কম ব্যবহারটা। তো জাপানিরা, আমরা মনে রাখবো জাপানি রিক্সা একটা শব্দ, জাপানি শব্দ। এবং হারিকিরি জিনিসটা কি? হারিকিরি হচ্ছে, যেমন মনে করো তুমি যুদ্ধের সময় যদি দেখো, জাপান হচ্ছে, আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ যদি কথা না জানি, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি সেনাবাহিনীরা কিন্তু আত্মসমর্পণ করেছিল। কারণ হচ্ছে যখন হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল আমেরিকা কর্তৃক, তখন জাপানের যে সেনাবাহিনীর যে প্রধান ছিলেন, তিনি আত্মসমর্পণ করার আগে জীবনকে মানে কি করেছিল, মানে উনি নিজে সুইসাইড করেছিল আর কি। তো জীবনকে আত্মহুতি দিয়েছিল। এটা হচ্ছে হারিকিরি। হারিকিরি মানে হচ্ছে পরাজয়ের আগে নিজেকে
দুনিয়াটাকে শেষ করে দেবো, এটা হচ্ছে হারিকেনি। তো এটা হচ্ছে জাপানি শব্দ রিক্সা এবং হারিকেনি। তাহলে আমরা বাংলা ভাষার শব্দের উৎসগুলো পড়লাম। এরপরে কিছু মিশ্র ভাষার শব্দ আছে যেগুলো আমি আমার নোটখাতা থেকে তোমাদের দেখাবো। এইভাবে পড়লে হয়তো তোমাদের অনেকের মনে থাকবে না, তো আমরা আরেকটু ভিন্নভাবে শিখবো। এই যে মিশ্র ভাষার শব্দগুলো, এখান থেকে আমরা নোটখাতায় চলে যাব। তার আগে আমরা কিছু পারিভাষিক শব্দ যেগুলো পড়িনি, যেগুলো তোমাদের নবম দশম শ্রেণীর যে পুরাতন বই এবং নতুন বইয়ে যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা একটু দেখবো। সেগুলো হচ্ছে অক্সিজেন, অক্সিজেন মানে হচ্ছে অম্লজান, হাইড্রোজেন হচ্ছে উদজান, ফাইল মানে হচ্ছে নথি, ট্রেনিং মানে হচ্ছে প্রশিক্ষণ, ব্যবস্থাপক হচ্ছে ম্যানেজার, বেতার হচ্ছে রেডিও, মহাব্যবস্থাপক হচ্ছে জেনারেল ম্যানেজার, সচিব হচ্ছে সেক্রেটারি, স্নাতক হচ্ছে গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট হচ্ছে স্নাতকোত্তর, সমাপ্তি হচ্ছে ফাইনাল, সাময়িকা হচ্ছে পেরিওডিক্যাল, সমীকরণ হচ্ছে ইকুয়েশন। এই শব্দগুলো আমরা জেনে রাখবো, কারণ এগুলো হচ্ছে পারিভাষিক শব্দ হিসেবে অনেক সময় পরীক্ষায় আসে। এরপর আমরা মিশ্র ভাষার যে শব্দগুলো আছে সেগুলো আমরা নোটখাতা থেকে শিখবো এবং কত সহজে তুমি মনে রাখতে পারবো সেটা আমি এখন দেখাবো। আচ্ছা, আমরা এখন দেখবো যে নোটখাতার আমি একটু আগে দেখেছিলাম যে মিশ্র শব্দ বা সংকর শব্দ যেগুলো আমরা মনে রাখার কৌশলে মনে রাখতে পারি। আমরা যদি এভাবে বই থেকে পড়ি হয়তো আমাদের মাথায় অ্যাকুরেটলি থাকবে না, হয়তো কনফিউশন সৃষ্টি হতে পারে। তাই আমি যেভাবে টেকনিকে মনে রেখেছি সে আমার নোটখাতা দেখে এখানে দেখাচ্ছি। একটু জুম করি। এখানে প্রথম আছে হচ্ছে বাদশাহ, ঠিক আছে, প্রথম আছে হচ্ছে বাদশাহ, প্রথম আছে হচ্ছে রাজা বাদশাহ। রাজা হচ্ছে তৎসম শব্দ, বাদশাহ হচ্ছে ফার্সি শব্দ। তাহলে আমরা এটা কিভাবে মনে রাখবো? মনে রাখার বিষয় হচ্ছে রাজা বাদশার তফাৎ নাই। ত মানে হচ্ছে তৎসম, ফ মানে হচ্ছে ফার্সি। তাহলে প্রথমটা হচ্ছে তৎসম, পরেরটা হচ্ছে কি ফার্সি। আশা করি মনে থাকবে। এরপর হচ্ছে হাট বাজার। হাট হচ্ছে বাংলা, বাজার হচ্ছে ফার্সি। মনে রাখার টেকনিক কি? হাট বাজারে বাফা ফিটা পাওয়া যায়। তাহলে বা হচ্ছে বাংলা, ফা হচ্ছে ফার্সি। তাহলে হাট বাজারে বাফা ফিটা পাওয়া যায়। এরপর হচ্ছে হ্যাট মৌলবী। হ্যাট মৌলবী কিভাবে মনে রাখা যায়? হ্যাট মৌলবী মনে রাখার কৌশল হচ্ছে হ্যাট মৌলবী হচ্ছেন ইফা। তাহলে এই হ্যাট হচ্ছে ইংরেজি শব্দ, মৌলবী হচ্ছে ফার্সি শব্দ। তাহলে কিভাবে মনে রাখবো? ই হচ্ছে ইংরেজি শব্দ, ফা হচ্ছে ফার্সি শব্দ, ঠিক আছে। এরপরে ডাক্তারখানা। তাহলে আমরা একটু একটু দেখি ডাক্তারখানা। তাহলে ডাক্তার হচ্ছে ইংরেজি শব্দ আর খানা হচ্ছে ফার্সি শব্দ। তাহলে মনে রাখবো কিভাবে? ডাক্তারখানাটি হচ্ছে ইফার, ই মানে ইংরেজি, ফা মানে হচ্ছে ফার্সি। এরপরে পকেট মার। পকেট মার কিভাবে আমরা মনে রাখবো? পকেট মার হচ্ছে ইংরেজি, মার হচ্ছে ফার্সি। তো আমরা মনে রাখবো পকেট মার ইবা, ই মানে হচ্ছে ইংরেজি, বা মানে হচ্ছে বাংলা। এরপর হচ্ছে খ্রিস্টান। খ্রিস্টান হচ্ছে ইংরেজি এবং তৎসম শব্দ, যেমন সরি এটা হচ্ছে খ্রিস্টাব্দ। তারপরে মনে রাখবো কিভাবে এটা? এই যে খ্রিস্টাব্দ, এটা মানে এটা হচ্ছে খ্রিস্টাব্দ, খ্রিস্টান লেখা আছে, খ্রিস্টাব্দ হবে এটা। খ্রিস্টাব্দ মানে হচ্ছে ইংরেজি এবং কি তৎসম। তাহলে খ্রিস্টাব্দ ইতর, ই হচ্ছে ইংরেজি আর ত হচ্ছে তৎসম, ঠিক আছে। এবং আমরা মনে রাখতে পারি খ্রিস্টাব্দ হচ্ছে ইতর, ই হচ্ছে ইংরেজি, ত হচ্ছে কি তৎসম। এরপরে যে ফাইনাল ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে চৌহদ্দি। চৌহদ্দি এটা হচ্ছে ফার্সি আর হচ্ছে আরবি শব্দ মিক্স। তাহলে মনে রাখার কৌশল কি? চৌহদ্দি আফা, আ হচ্ছে আরবি, ফা হচ্ছে ফার্সি, ঠিক আছে। তো এখানে হচ্ছে এটা আমার উল্টো করতে হবে, মানে হচ্ছে এর মনে রাখবো কিভাবে? চৌহদ্দি আফা উল্টো, ঠিক আছে, বা উল্টা। চৌহদ্দি আফা উল্টা। তাহলে আফা উল্টা মানে হচ্ছে কি? এই যে চৌহদ্দি, চৌহদ্দি। তাহলে চৌ হচ্ছে ফার্সি, হদ্দি হচ্ছে আরবি। তাহলে মনে রাখবো কিভাবে? আফা, তাহলে উল্টো, উল্টো মানে হচ্ছে ফার্সি আগে আসবে, আরবি পরে আসবে, ঠিক আছে। চৌহদ্দি মানে এটার অর্থ হচ্ছে চারদিকের সীমানা, ঠিক আছে। তো আমরা এভাবে করে মনে রাখতে পারি এই মিশ্র শব্দগুলো বা সংকর জাতীয় শব্দগুলো। আমি যেভাবে দেখেছি এভাবে যদি কয়েকবার আমরা ভিডিওটা দেখি, আশা করি যে আমাদের 100% মাথায় থাকবে এবং পরীক্ষা আসলে আমাদের কনফিউশন ছাড়া আমরা এখান থেকে ফুল মার্কস পাবো। ধন্যবাদ সকল।